আজকে বাংলাদেশে ওই 96 থেকে 2001 এবং 2008 থেকে এই 24 পর্যন্ত আওয়ামী লীগ যত অনাচার করেছে পরোক্ষভাবে তার প্রত্যেকটার দায় জামায়াত ইসলামের। আওয়ামী লীগ টিকতো না বাংলাদেশে জামায়াত যদি তাদের সঙ্গে হাত না মিলাতো। বিষয়টা যদি এমন হয় যে বিএনপি উচ্চকক্ষে পিআর মেনে নিলে জামায়াত ও গণভোট নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসবে, সেক্ষেত্রে বিএনপির আসলে উচ্চকক্ষে পিআর মানতে সমস্যা কোথায়? উচ্চকক্ষে পিআরে বিএনপির ভয় আসলে কোথায়, নাকি বিএনপিও হাতে কিছু রাখতে চায়? জামায়াতকে একবারও বলেছে যে আমরা উচ্চ কক্ষে বিএনপি পিআর মেনে নিলে নিম্ন কক্ষের, এটা কি সরাসরি বলবে? তাহলে কি তাকে আমার রিড করে নিতে হবে? দেখেন, জামায়াতের রাজনীতি হচ্ছে ওই যে গুপ্ত রাজনীতির মতো, এরকম গুপ্ত আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে ওইটা পড়বার দায় কারো পড়ে নাই, যে একটা মেনে নিলে ওই গুপ্ত আকাঙ্ক্ষা হচ্ছে ওইটা পড়ে ওইটা চলতে হবে। বরং আমি শাহরিয়ার বের একটা কথায় আরো অবাক হয়েছি, যে এটা ভালো একদিক থেকে যে দলের নেতৃত্বকে ভালোবাসা। উনি নায়েবে আমিরকে খুব ভালোবাসেন, যে কারণে তার বাঁকা করে ঘি খাওয়াকে নিজে উন করে নিয়ে ছোটবেলার সেই কনডেন্স মিল্ক বাঁকা করে আঙ্গুল বাঁকা করে খাওয়ার ওই পর্যন্ত ছিলেন, ভালো কথা। কিন্তু ছোটবেলার বাজে অভ্যাসগুলা বদ অভ্যাসগুলা বড় হলে একটু ত্যাগ করতে হয়, নেতা হলে তো আরো ত্যাগ করতে হয়, অন্যের আদর্শ হতে হলে একদম অ্যাবসলিউটলি ত্যাগ করতে হয়। বরং ওইখান থেকে আরেক ধাপ এগিয়ে যদি বলেন যে আঙুল বাঁকা করে প্রসব বেদনা উঠান, রূপক অর্থে বলেছেন বুঝলাম, কিন্তু এই শব্দটাও কানে লেগেছে। আপনারা আঙ্গুল বাঁকা করে অসময়ে প্রসব বেদনা উঠাতে যেন না, তাতে জাতির ক্ষতি হবে, মায়ের ক্ষতি হয়। প্রসব বেদনা ঠিক টাইমে উঠতে দেন, আর না হলে ওটা ডাক্তারদের হাতে ছেড়ে দেন। এই যে যেই ল্যাঙ্গুয়েজ, এই যে অ্যাটিচিউড, যে আপনি আঙ্গুল বাঁকা করে প্রসব বেদনা উঠাবেন, বাংলাদেশে জামায়াত কবে কি এমন ক্ষমতা রেখেছে যে আঙ্গুল বাঁকা করে করেছে? 95-96 সালে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে আওয়ামী লীগকে স্ট্রেংথেন করেছে। শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে করতো, আওয়ামী লীগ আসতে পারতো না বাংলাদেশের নেতৃত্বে। 1995-96 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে তারা ওই আন্দোলন করে নির্বাচনে গিয়ে 4টা আসন পেয়েছে, যেখানে 91 সনে 18টা আসন পেয়েছিল। সেই জামাত 96 সালে আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার কারণে 4 আসনে তুষ্ট থাকতে হয়েছে। এবং কি করেছে? আওয়ামী লীগের সঙ্গে মিল দিয়েছে, মনে করেছে আওয়ামী লীগ ওনাদের খাওয়ায় পড়াইয়া দিবে। আওয়ামী লীগ কি করেছে? কিক আউট করে দিয়েছে 4 আসন দিয়ে। আর 21 বছর পর তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে সার্ভাইভ করেছে। আজকে বাংলাদেশে ওই 96 থেকে 2001 এবং 2008 থেকে এই 24 পর্যন্ত আওয়ামী লীগ যত অনাচার করেছে পরোক্ষভাবে তার প্রত্যেকটার দায় জামায়াত ইসলামের। আওয়ামী লীগ টিকতো না বাংলাদেশে জামায়াত যদি তাদের সঙ্গে হাত না মিলাতো। 1986 সালে এরশাদ যখন নির্বাচন করে, সেই নির্বাচন সবাই বয়কটের ঘোষণা দেয়। শেখ হাসিনা লালদিঘির ময়দানে গিয়ে বলে আসে যে যারা যাবে জাতীয় বেঈমান হবে। জামায়াত ইসলাম প্রথমবারের মতো জাতীয় সংসদে এরশাদকে বৈধতা দিতে আওয়ামী লীগের সঙ্গে দেয়। আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তাদের, আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বিএনপি না। এবং এখন মাঠে ঘাটে আওয়ামী লীগের প্রশ্রয় দিচ্ছে, তারা গিয়ে বলছে যে তোমাদের নামে যত মামলা হয়েছে আমরা দেইনি, বিএনপি দিয়েছে, আমরা ক্ষমতা আসলে তোমরা নিরাপদে থাকবা। ডাক্তার শাখার হোসেন শায়ন তো সবাইকে এরকম করে ভাবে, যেমন এস.এম. শাহরিয়ার কবির বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক বললেন। এতদিন আওয়ামী লীগের সাথে বিএনপির ভোট যুদ্ধ হলেও এবার হবে ছায়ার সাথে, যেই ছায়া বিএনপির কারণে বড় হয়েছে তারাই এখন রক্তচক্ষু দেখায়। ইকবাল হাসান মাহমুদ টুকু কথাগুলো বলেছেন। জামায়াতকে তিনি বিএনপির ছায়া বলছেন, তাহলে আওয়ামী লীগ যে বিএনপি জামাত একসাথে বলতো, কিন্তু বিএনপি ইনিয়ে বিনিয়ে আপনিও এখন বলছেন যে আসলে জামাত বিএনপির সাথে একসাথে ছিল না, ছিল আওয়ামী লীগের সাথে। তো আওয়ামী লীগের কথাই তো সত্য। আমি বলছি যেটা শুরুতে বলেছি, বাংলাদেশের কিছু রাজনৈতিক বাজে কৌশলের কারণে এই জামায়াত টিকে আছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে, গণহত্যার সঙ্গে জড়িত থেকে দেশের অভ্যুদয় জন্মের বিরোধিতা করে একটা দল, তারা এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে ধারা প্রবর্তন করে সেই সুযোগ নিয়ে। তারপর সেই দলটা কোনোভাবে রাজনীতি করছিল, তাকে এই আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুইটা শক্তি শুধু এই রাজনৈতিক কৌশলের কারণে এইদিক ওদিক করেছে, আর তারাও এর কোলে একবার ওর কোলে একবার করেছে। এইভাবে করে এই দায় একা জামাতের না তো, এই দায় আওয়ামী লীগ এবং বিএনপিরও, সেটা তো আমি অস্বীকার করছি না। বাংলাদেশে আজকে জামাতের যে উল্লম্ফন, আপনি 95-96 সনের জাতীয় সংসদের এই প্রসিডিংস গুলা বের করে দেখেন, কার্যপ্রণালী দেখেন, জামাত কতবার বিএনপিকে গালি দিয়েছে। আর জামাত ওয়াকআউট রিজাইন করার পরে আওয়ামী লীগের সঙ্গে সংসদ থেকে বিএনপি নেতারা কতবার তাদের রাজাকার এবং যুদ্ধ অপরাধী বলেছে। ঠিক আজকে আবার বিএনপি তাদের রাজাকার বলছে, ওরা বিএনপিকে চাঁদাবাজ বলছে, দুর্নীতিবাজ বলছে। যখন কৌশলগত ঐক্য হয়, উভয়ের স্বার্থ মিলে যায়, তখন এক। এর অংশীদার তো জামায়াত ইসলামও।
আজকে সেই জামাতের নেতা বলছেন, আমি শুরুতে বলেছি যে একজন নেতাকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট ডাজন্ট মিন অলওয়েজ ইনভেস্টমেন্ট অফ মানি, ইনভেস্টমেন্ট অফ টাইম, ইনভেস্টমেন্ট অফ হিজ মেরিট, এভরিথিং, ডেডিকেশন, সব ইনভেস্ট করতে হয় তাকে একজন নেতৃত্ব তৈরি করতে হলে। আর জামায়াত কি টাকা ইনভেস্ট করে না? ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনে শিবির কি পরিমাণ টাকা খরচ করেছে? ওয়েলফেয়ার পলিটিক্স এর নামে তারা হলে হলে যে এসি দিচ্ছে, টাকা খরচ করছে না? এলাকায় এলাকায় যে বিভিন্ন জায়গায় টাকা খরচ করছে দল থেকে করছে না? তারা টাকা ছাড়া রাজনীতি করছে। টাকা ছাড়া মনে হয় বাংলাদেশের রাজনীতি করা একটু কঠিনই আছে। তাহলে একটা কথা বলেছি, সেটা নিয়ে 3 বার রিপিট করে আমাকে কথা শোনাতে হবে। সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানে, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। জুলাই সনদ ইস্যুতে সমঝোতার চেষ্টায় জামায়াতের উদ্যোগে বিএনপি কেন সম্মতি হয়নি? ফোন কল এসেছিল জামায়াতের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোনো সমাধান হলে সেটা কি ভালো হতো না? এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয়, যদিও শুনতে পাচ্ছি আমরা যে হয়তো সরকার বাকি দলগুলোকে ডেকে আরেকবার আলোচনা করবে, 7 মাসে, 8 মাসে, 9 মাসে যেটা হয়নি, 7 দিনে যেটা হয়নি সেটা 1-2 ঘন্টায় কি করে হবে, সেটাও একটা প্রশ্ন। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয়, সেটা কি আসলে বিএনপি মানবে বা অন্য রাজনৈতিক দলগুলো মানবে বলে মনে করেন? যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙ্গুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন, যিনি হাঙ্কি পাঙ্কি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন, তিনি আবার অনেকে তো অনেক কিছু করে পুরো ভাসিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ। তাদের ব্যাপক নিন্দা হয়েছে, দল থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির মাঝারি লেভেল বা মানে ব্যক্তি বিশেষ এরকম কোন নেতা করেছেন? একটা অ্যাপ্রিসিয়েশন তো দূরের থাকুক, আপনার এই প্রোগ্রামে বিএনপির নেতারা বিএনপির পক্ষ থেকে নিন্দা করেছে, এমনকি দলগতভাবে বিএনপি চিঠি দিয়ে সতর্ক করেছে, তাদেরকে করেছেন। তাহলে এইরকম কথা, এরকম ভাষা একদিকে আপনি ব্যবহার করবেন, আপনি মাঠে আন্দোলন নিয়ে উস্কানি দিবেন, বিক্ষোভ করবেন, আপনি অন্যদেরকে নানানভাবে উত্তেজিত করবার মতো কর্মসূচি দিবেন, কথা বলবেন, আবার বলবেন আলোচনার প্রস্তাব দেওয়ার জামায়াত এইখানে কেউ না। এই জন্য কারণ হচ্ছে এই আলোচনায় মধ্যস্থতা করবার জন্য একটা কমিশন ছিল, সেই কমিশনের সঙ্গে আলোচনায় তো ওনরা পিআর এর প্রশ্নই তুলে নাই, এজেন্ডাই তুলে নাই, তারপর নতুন নতুন ইস্যু তৈরি করছে। আর একটা হচ্ছে গিয়ে এইটা ওনাদের সময় ক্ষেপণ করবার আর একটা অপকৌশল। বাংলাদেশে আপনি নজির দেখান তো, রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করে সমাধান করে ফেলেছে কোনো গুরুতর সমস্যা। কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান এসে সফল হননি, জাতিসংঘ থেকে তারানকো সাহেব এসে সফল হননি, বাংলাদেশে আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব দিনের পর দিন সিরিজ বৈঠক করে সফল হননি। কোথাও কোথাও কিছু সফলতা ছিল না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হননি। এইখানে জুলাইয়ের পরেও যেখানে সবাই এরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, এই জামায়াত বিএনপি উভয়ই গুম খুনের শিকার, উভয়ই হামলা মামলা জেল নিপীড়নের শিকার। বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, জামাত গুপ্ত রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে নিপীড়নের শিকার থেকে তা মুক্ত করতে পারে নাই অনেককে, যারা প্রকাশ্য ছিল। সেই দুইটা দল জুলাই অভ্যুত্থানের পরে পারেনি বলেই ঐক্যমত্য কমিশনের রেফারিং লেগেছে। সেই রেফারিং করে যতদূরে একমতে আনতে পেরেছে আপনি ততটুকু বেস ধরে যদি আগাতেন, তাহলে এই যে এখন নতুন করে সংকট, এটা তৈরি হতো না। সেই সংকট তৈরি করে আপনি মাঠে নেমে এখন আপনি ফোন কল দিচ্ছেন যে আসেন আলোচনা করি। বিএনপি আপনাদের সঙ্গে আলোচনায় সমঝোতার কোন রকম আভাস দেখতে পেলে যেত। আপনাদের ল্যাঙ্গুয়েজ তো বলেন আপনারা সমঝোতা চান, আপনারা মাঠে যে কথা শীর্ষ পর্যায়ের নেতাদের, যেটা আপনাদের চামচাদের দিয়ে বলাতে পারেন বড় জোর, সেটাও শোভন হতো না।
সেই কথা আপনার টপ লেভেলের লিডারশিপ যেই ভাষা, আপনি ভাবতে পারেন যে বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া, দল হিসেবে বিএনপির টপ উনি, বা তারেক রহমান বা বিএনপির মহাসচিব, জামায়াতেরও আমি নায়েবে আমির এবং আমির ওনাদেরকে ওই লেভেলে ধরিয়ে, এদের মুখে আপনি এই হাঙ্কি পাঙ্কি শব্দটা শুনতেন, এইভাবে হুঙ্কার দিয়ে বলা, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং ঘি আমাদের লাগবে আমরা খাবো এই বাঁকা করে, এই জাতীয়, তাহলে দেখতেন আজকে এই জামায়াত ইসলাম কি রকম স্লোগান বের করতো ওই নেতাদের নিন্দা করে। আমরা লজ্জিত হতাম আমার নেতা নিয়ে, যাকে আমি ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ভালোবাসি, আমি ওই দলের অনেক নেতাদের ভালো চাই এবং আরো একটা বেটার বিএনপি হোক দীর্ঘদিন ধরে বলে আসছি, চাই। তারপরও আমাদের বিএনপির কোনো নেতা এইরকম ভাষা প্রয়োগ করলে আমি লজ্জিত হতাম এবং আমি বলতাম এটা ঠিক হয়নি। পারলে ওনারা সেটা বলুক, ওনাদের কোনো নেতার মুখে, কোনো বিশ্লেষকের মুখে, কোনো পেশাজীবীর মুখে আজকে পর্যন্ত আমি শুনলাম না যে হ্যাঁ ওনার এই ভাষা প্রয়োগটা রাজনীতি সুলভ হয়নি। পরিবর্তিত যে রাজনীতি আমরা চাই, বিএনপির যারা খারাপ করেছে খারাপ বলছি, তো এখনো খারাপ বলছি, এবং তাদের মধ্যে অনেকে নমিনেশন পায় না, সে নমিনেশন না পাওয়ার পেছনেও ওই ভূমিকা একটা কন্ট্রিবিউট করেছে বলে ধারণা করি আমরা। দেখি আজকের এই অনুষ্ঠানে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির সরিটরি কিছু বলেন কিনা, আসবো তার কাছে। আমার ভাই প্রথমে একটা কথা বলছেন, আমি একটু বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই ধরনের কোনো কথা বলেননি। আর নায়েবে আমির সাহেব যেটা বলছেন সেটা যদি আমার ভাইকে আঘাত করে থাকে, আমি তো আমি বলতে পারি, মাপ চাইতে পারি, আমি ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে পারি, এই এতটুকুই আমি বলতে পারি। কিন্তু কথাটা যদি যুক্ত করেন, আপনি বললেন আপনার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, আপনারা ক্ষমা চাইলে সবসময় একটা যদি যুক্ত করে ক্ষমা চান, প্লিজ বলেন, প্লিজ বলেন। শোনেন বলি যদি বলি কি কারণে, শোনেন, দুইটা জিনিসকে দুই রকম ভাবে কি করা যায়, মিনিং করা যায়। যেমন ছোটবেলায় কনডেন্স মিল্ক, আমি জানি না আপনারা খেয়েছেন, কনডেন্স মিল্ক খাওয়ার জন্য আমি খুব বাসায় মেয়ের খেয়েছিলাম, কারণ কনডেন্স মিল্ক খাইতে গেলে ওর মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বাঁকা করে খাইতে হতো। মা সবসময় বলতো চামচ থাকতে এই কাজ করতে হবে, কারণ আমাদের কাজ ছিল চট করে আঙ্গুলটা ঢুকাই দিব, দিয়ে তুলে নিয়ে মুখে নিয়ে দৌড়। কারণ সকালে তো খাইতাম আর চায়ে খাইতাম, অন্য সময় তো খেতে দিত না। তো হয়তো উনি এই মিনিংটা করে বলছেন, দেখেন আমাদের আঙ্গুলটা বাঁকা করে ঘি খাইতে বলেন না, তার মানে বলতে চেয়েছেন রূপক অর্থে আন্দোলনে আমাদের আসতে বাধ্য করেন না। কারণটা কি দেখেন, আপনি যদি সনদের ভিত্তিতে গণভোট না দেন এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন না দেন, আপনি যদি বারবার, এই যে একটু আগে আমার ভাই বললেন, ঠিক বললেন, আজকে মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই, তাহলে সংবিধানে আছে আগামী 5 বছর পর ইলেকশন, আপনি 29 পর্যন্ত অপেক্ষা করেন। বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে, তাহলে 29 সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, এবং এই ব্যবস্থা যেহেতু নাই, যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, উনি এটা চাইতেই পারেন না। আর দ্বিতীয় কথাটা যেটা বললেন, আপনি সংবিধান অনুযায়ী 5 বছর পরে ইলেকশন, এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট? কারণ আমরা বলতেছি বারবার, এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনের সরকার না, এই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে 36শে জুলাই। আমরা নতুন বন্দোবস্তর ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই। বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে, যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে, 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানে, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। কার জন্য? এই সরকারকে বসাইছে তো এই দেশের জনগণ। তা আমরা কেন বলতেছি আঙ্গুল বাঁকা করা? এটাকে অন্যভাবে মিনিং করার কোনো সুযোগ নাই। সেই জন্য বলছি, যদি উনি তারপরও মনে করেন যে না উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত, আঙ্গুলটা খারাপ লাগতেছে, সেই জন্য বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনার কথাতে বলি, কর্পোরেটের স্বার্থ না,
স্বার্থ হচ্ছে জনগণের। কর্পোরেশন। আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে জুলাই সনদ ছাড়া কোনো ইলেকশন হতে পারে না। আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে, গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে, এটা পরিষ্কার, কারণ কনস্টিটিউশন নেই। কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তী সরকার নাই, কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই, কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কিভাবে করবেন তারও বিধান নাই। সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আছেন সেটাকে স্বীকার করেন, করে গণভোটের কাছে যান। আর উদারতা দেখানা কখনো আপনি বৃহৎ দল, আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না। একজন তো ডাক দিচ্ছে, ছোট ভাই যদি বড় ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে তুই এত বড় বেয়াদব ছোট ভাই, তুই আমাকে ডাক দিলি। আরে ভাই আপনি উল্টা বলেন, ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার না, বলো কোথায় বসবো, আমি তোমাকে ডাক দিচ্ছি। কোথায়? বিএনপি তো কাউকে ডাক দিচ্ছে না। জি জি। তো আপনি একদিকে বলছেন জামাতের ডাক দেওয়ার অধিকার না, আচ্ছা ঠিক আছে তোমার অধিকার আছে, তুমি ডাক দাও, বিএনপি তুমি ডাক দাও। তুমি কোন কর্পোরেটের? কর্পোরেট মানে যদি ইন্ডিয়া হয়ে যায় সেটা তো আমরা বিএনপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না, এবং বিএনপি এটা করবেও না ইনশাল্লাহ। বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি আমির খসরু, বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপি কে প্রতিনিধিত্ব করেন না, পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, মানে এটা তো এক ধরনের মানে কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামের উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বা দিতে হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি, এবং বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে খুব একটা ইচ্ছুক নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনে সরকার রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল এবং ফল আসলো না, এখন যদি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আবার মিটিং হলে আবারও ধরেন কোনো সিদ্ধান্ত আসলো না, রাজনৈতিক দলগুলো মানবে? এনসিপি মানবে? প্রথমত এই পুরো সংকটটার জন্য 90% দায় এই সরকারের এবং কমিশনের। কারণ সরকার একটা সাপলুটু খেলা শুরু করেছে। আমরা সবার নানা ধরনের দ্বিমত আছে, সেগুলোকে এক ধরনের মোটামুটি কাটছাট করে আমরা একটা জায়গায় করতে করতে 96-তে গেছি, ওখানে সাপের মুখে নিয়ে আবার সরকার 3-এ নামিয়ে আনতে চাইছে। এটা তো আপনি করতে পারেন না। এই যে 7 দিনের একটা অদ্ভুত কাণ্ড সরকার করলো, মানে আপনারা বসেন, আপনার কাছে গোল দেওয়ার জন্য বল রেডি, আপনি গোল দেবেন, আপনি দলগুলোকে বলতেছেন যে তোমরা ফাউল করো। এই হচ্ছে সরকারের পরিস্থিতি। কেন এই কথা বলছি? এই যে দেখেন জামায়াত ইসলামের যে ল্যাঙ্গুয়েজ, এটার কথা ভাইয়া তখন বলতেছিলেন, এইটা তো আছেই, একটা মানে টেনশন তৈরি করছে যে তারা একদিকে আলোচনার জন্য ফোন কল দেয়, আরেকবার এই যে আপনি বললেন যে জামায়াত ইসলাম উদ্যোগ নিয়েছে, জামায়াত ইসলাম তো উদ্যোগ নেওয়ার কেউ না, বা এই 9 দল যে বলছে তারাও তো উদ্যোগ নেওয়ার কেউ না, উদ্যোগ নেওয়ার কথা সরকারের। কিন্তু এই জামায়াত ইসলাম যখন আপনার 11 তারিখ সম্ভবত তাদের একটা প্রোগ্রাম আছে, এরা আবার দেখেন বিএনপির দিক থেকে প্রতিক্রিয়া কি, বিএনপি বলছে এখন যদি আমরাও রাস্তায় নামি তাহলে তো একটা মুখোমুখি সংঘর্ষ হবে। তাহলে এই যে আপনার শিরোনামের মধ্যে আছে টানাটানি, সরকারের টানাটানির মধ্যে পড়েছে। তো এই পরিস্থিতি তো সরকার তৈরি করেছে। আপনি কমিশন 2টো প্রস্তাব দিয়েছে সরকারের কাছে, কাণ্ডজ্ঞান কি বলে, 2টো প্রস্তাব আপনার কাছে আছে, আপনি ওই 2টো প্রস্তাব যাচাই বাছাই করে 2টা থেকে কম্পাইল করে একটা জায়গায় আসবেন এবং বলবেন যে এই যে ভাই আমি এটা বানাইছি। সরকার বলবে দলগুলোকে আমি এই আদেশটা বা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চাচ্ছি, আপনাদের লাস্ট কোনো কথা থাকলে বলেন। তখন দলগুলো বলবে এই জায়গাটা এই করতে হবে, ওই জায়গাটা ওই করতে হবে। সরকার কি আপনি দেখতে পেলেন এরকম কিছু করলো? সরকারের কাছে কমিশন প্রস্তাব দিয়েছে, দেওয়ার পরে সরকার আবার বলতেছে আপনারা বসেন। কে উদ্যোগ নেবে? এবং আপনি উদ্যোগ নিলে আমি যাবো না, খুব স্বাভাবিক। উনি উদ্যোগ নিলে আমি যেতে চাইবো না, বা আমি উদ্যোগ নিলে আপনারা আসতে চাইবেন না। মাঝখানে সরকারের কাজটাই কিন্তু রেফারি করা, এবং সরকার এটা বুঝতেই পারে না, এটা মানে এই জটিলতাটা কোথায়। সরকারের কাজ রেফারিগিরি করা। রেফারি মানে আপনি নিরপেক্ষ থাকবেন কিন্তু নিষ্ক্রিয় থাকবেন না। নিষ্ক্রিয় থাকা নিরপেক্ষ থাকা দুই জিনিস। ফলে আমার কাছে ক্রমশ এটা মনে হচ্ছে যে এই সরকারের ওই সিরিয়াসনেসই নাই এবং এই উপদেষ্টাদের ক্যাপাসিটিও নাই। এই এত গুরুত্বপূর্ণ, যেটা এতক্ষণ ভাই বললেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেও কোথাও যেতে পারেনি, সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু এই সরকারের ভেতরে যারা আছে তাদের এই ক্যাপাসিটি নাই যে কিভাবে সবাইকে এক জায়গায় আনবে। ঐক্যমত্য কমিশনের নামে আমরা অনেক আলাপ আলোচনা করলাম, সেটা একটা পর্যায়ে গেল, এখন আবার সরকার এটা ঠেলে দিচ্ছে। আপনি সামনে হচ্ছে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে, এখনো এটা আমরা সেটেল করতে পারি নাই, যেটা কিন্তু অলরেডি সেটেলড। আপনি দেখবেন 2টা সুপারিশ যদি ভালো করে যাচাই বাছাই করেন,
টেকনিক্যালিটিস নিয়ে কিছু কিছু আমাদের সবার মধ্যে কিছু অবজারভেশন আছে, কিন্তু এই কেউ অস্বীকার করতে পারবে না কোন দল, যদিও বাইরে এখন বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি আমির খসরু, বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপি কে প্রতিনিধিত্ব করেন না, পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, মানে এটা তো এক ধরনের মানে কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে, কিন্তু এই কথাটা তো আপনি বলতে পারেন না, মানে বলার কোনো ইয়ে নেই। সমস্ত দল একমত হয়েছে, আপনার কিছু বক্তব্য আছে, অন্য দলের আছে, অন্য দলের আছে, এই সবগুলো মিলে কিন্তু আপনি যদি সুপারিশটা ভালো করে যাচাই বাছাই করেন, এখানে প্রায় সব কোন দলেরই 100% কোনো কথা নেওয়া হয় নাই, কিন্তু সব দলেরই, বিশেষত এই তিন দলেরই সব কথারই রিপ্রেজেন্টেশন এখানে আছে। এখানে আদেশের কথা আছে, এখানে গণভোটের কথা আছে, এবং এখানে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা আছে। সিম্পল আলোচনাটা শুধু নোট অফ ডিসেন্ট এবং হচ্ছে আপনার বাধ্যতামূলক কিভাবে করা যাবে গণভোটকে, যেটা সালাউদ্দিন ভাই কিন্তু বলে এসেছেন কমিশনের সবার পুরো জাতিকে সাক্ষী রেখে উনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত। তাকে যখন আপনারা প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে গণভোট যদি পরে সংসদ না মানে, বলছে এটা তো প্রশ্নই আসে না, কারণ গণভোট মানেই হচ্ছে এটা চূড়ান্ত। কিন্তু এখন দেখেন বিএনপি তরফ থেকে কি বলা হচ্ছে, কিসের গণভোট, গণভোটের কোনো বিধান নাই। গণভোটের বিধান নাই দেখেই সালাউদ্দিন আহমেদি, আমি বারবার ওনার রেফারেন্সটা কেন দিই, কারণ আমরা বললে এটা খুব গ্রহণযোগ্য হয় না, তো উনি বললে তো যেহেতু উনি সিজন পলিটিশিয়ান, উনি বললে সেটাই চূড়ান্ত কথা হয়। উনি বলেছেন যে আপনার সংবিধানে কিছু বিশেষ ক্ষেত্রে গণভোটের বিধান আছে, কিন্তু আপনার জাতির সামনে গণভোট হবে না সেটা বলছে না তারা, একই দিন না আপনি দেখেন বলছে যে গণভোটের কোনো বিধান নাই, নির্বাচনের দিন করেন আর আগে করেন, এটা কোনো মিনিংলেস, এগুলো বলতেছেন আমির খসরু মাহমুদ বলতেছেন, এবং এটা ইকো করা হচ্ছে আরেকটু মহানগর পর্যায় থেকে। তো উনি কিন্তু বলেছেন যে গণভোট জাতীয় প্রশ্নে যে কোনো সময় করার সুযোগ আছে, এটা আপনার সংবিধানে থাকুক বা না থাকুক। সংবিধানে তো সব লেখা থাকে না, আপনি তো আর প্রেডিক্ট করতে পারেন না যে আগামী 5 বছর পরে আপনার জাতির সামনে কি ধরনের পরিস্থিতি আসবে। ফলে সেই ধরনের পরিস্থিতিতে যদি সরকার, শুধু দল বা শুধু প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে না পারেন, তখন আপনার জনগণকে ডাকতে হবে, এটাই গণভোট। তো এই গণভোটের মানে বিএনপি যদি গণভোট না বুঝে, বিএনপির ইতিহাসে সাথে দুইবার গণভোট জড়িত আছে, একবার জিয়াউর রহমান সাহেবের সময়, আরেকবার বেগম খালেদা জিয়ার সময়, এখন বিএনপি এর বিরোধিতা করছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন জামাত ইসলামের অনেক আগের কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা জানলাম এবং অনেক কিছু শিখলাম। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি আসলে কোথায় যাচ্ছে সেই বিষয়ে কি আমরা খেয়াল করতেছি? অবশ্যই খেয়াল করতেছি, নয়তো এই ভিডিও তো আমরা শেষ পর্যন্ত দেখতাম না। এই ভিডিও কারা মজা পায়? যারা রাজনীতি সম্পর্কে জানতে চায়, রাজনীতি সম্পর্কে শিখতে চায়, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক এটি আশা করে, তারাই কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখে। প্রিয় দর্শক, আমরা কি করলে বাংলাদেশের রাজনীতি ভালোর দিকে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু যুক্ত হবে, কি করলে? তো আমি একটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে ভালো মানুষকে সাপোর্ট দিন, ভালো মানুষকে সাপোর্ট দিয়ে রাজনীতির মাঠে ফিরে নিয়ে আসুন। ভালো মানুষকে উৎসাহিত করুন যেন তারা রাজনীতিতে আসে এবং বাংলাদেশের রাজনীতিতে সময় দেয়। প্রিয় দর্শক, দেখেন অনেক ভালো মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসতে চায় না, কারণ রাজনীতিটাকে কিছু সংখ্যক অসাধু মানুষ, অসাধু রাজনৈতিক ব্যক্তিরা এমনভাবে রাজনীতিটাকে অপব্যবহার করেছে যে রাজনীতিটাকে পুরো একদম নোংরা করে ফেলছে। তো এই সব মানুষদের কিন্তু আমরা আবার সাপোর্ট করি, ইচ্ছাতেও সাপোর্ট করি, আবার অনিচ্ছাতেও সাপোর্ট করি। অনেক সময় ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে সাপোর্ট করানো হয়, আমাদেরকে তাদের পিছনে মিছিল মিটিং করানো হয়। তো আমরা আসলে কি করব? আমরা কি সেই মিছিল মিটিংয়ে যাব নাকি যাব না, সেই বিষয়ে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনারা আসলে অনেকেই ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় আপনারা যাবেন না। কারণ যদি আসলে আমাদের ভিতরে মিল নেই, যদি আমাদের ভিতরে মিল থাকতো তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের ভিতরে আসলে মিল নেই। আমরা চাই একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করব, কিভাবে মানুষকে বিপদে ফেলবো, সেটি সবসময় চাই। যেই কারণে আমরা কিন্তু তাদের দাসত্ব, কিংবা তারা কিন্তু আমাদেরকে একরকমের দাসী বানিয়ে রাখে। তো আমরা যদি সবাই মিলে একসাথে, যেরকম 24শে গণঅভ্যুত্থান, আমরা 24শে গণঅভ্যুত্থান করেছি, সেইভাবে যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই সব অসাধু রাজনৈতিক ব্যক্তি যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়াই, তখন কিন্তু তারা আর কোনো দিকেই পালাতে পারবে না।
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করছেন, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, একটি কমেন্ট করবেন, কারণ আপনার ওই কমেন্টটি পড়ে আরেকজন অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এবং আপনার যদি রাজনীতি সম্পর্কে ভুল কোনো ধারণা থাকে, সেই ধারণাটি আরেকজন এসে ভেঙে দিতে পারে। তো ভুল হতেই পারে, মানুষ বলতেই ভুল, তো ভুল হতেই পারে। সেই রাজনৈতিক ধারণা সম্পর্কে যদি আপনার ভুল থাকে, তাহলে কিন্তু আরেকজন এসে আপনার ওই কমেন্টটি পড়বে এবং সে কিন্তু আপনার ভুলটি ধরিয়ে দেবে। অন্যভাবে যদি দেখেন, আপনার ওই কমেন্টটি পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। যদি আপনি চান যে আপনার দ্বারা কেউ জানুক, কেউ শিখুক, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।